যে ছবিটি আমি দেখাবো, লিংসি এক্সপিডিশন 2012। বাস্তবে কি এই অভিযানের সব থেকে বিপজ্জনক যে জায়গা, এই খরস্রোতা লিংটি নালাকে পারাপার করা, সেটারই একটা ভিডিও দেখিয়ে আমি শুরু করছি। এই আমার ক্লাবের নাম আমতলা অন্বেষণ। আমরা এই লিংটি অভিযান করার জন্যে আজ যে ছবি দেখবেন 2012, এর 2 বছর আগে 2010-এ এই অভিযান আমি অ্যাটেন্ড করেছিলাম। যেহেতু একেবারে অপরিচিত রুট, কেউই ক্রস করে অপর পারে যায়নি, সেই জন্যে আমার বিশেষ পরিচিত সিমলা মানে হিমাচল গভর্নমেন্টের হেলথের যে মুখ্য সচিব, সেই দীপক সোনম, হ্যাঁ, ইনি হচ্ছেন দীপক সোনম। উনি একাধারে হিমালয়ান ক্লাব মুম্বাইয়ের তার সিমলা সেকশনের লোকাল সেক্রেটারি। ওনার খুব দামি একটি বই আছে, এক্সপ্লোরিং কিন্নর অ্যান্ড দ্য স্পিতি, লেখক। তো উনি আমাকে তৎকালীন এডিসি যে কাজা ছিলেন, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার কাজা, সেই পিরাতু মন্ডল, বাঙালি ছেলে, ওনাকে উনি বললেন যে এদের জন্য যোগাযোগ করে দিতে। উনি করলেন কি, কাজার খুব বড় একজন ট্রাভেল এজেন্সি লারা সেরিং, ওনার সঙ্গে যোগাযোগ করে দিলেন। উনি একেবারে পোটার টোটার রেডি, তার আমার সঙ্গে যাবে। 2010-এ 2 জন শেরপাকে নিয়ে 4 সদস্য আমরা কাজা পৌঁছে দেয়। মালপত্র রেশন কিনে যেদিন যাত্রা করব, সকালে ওই পোটার টিমের 2 জন এলো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, বলছে ওপর মে বরফ গিরতা হ্যায়, ও হাম লোগ ক্যাসে উধর যায়গা। তারা যেতে চাইলো না। লারা প্রচুর চেষ্টা করেছেন, পাঠাতে পারলেন না, ফলে পোস্টপন্ড হয়ে গেল আমাদের সেই বছর অভিযান। আর 2 বছর পর আমরা এই 2012-এ যখন আসি, একটু প্রিপারেশন অন্যভাবে নিই। করি কি না, বর্তমান যে ডিসি দীপক বাবু কানেকশন করে দিয়েছিলেন এমএস নেগি, উনি করলেন কি, যে যোগাযোগ করে দিন, এবং উনি কাজা থেকে আমাদের 40 লিটার কেরোসিন তেল দিয়েছিলেন। এসব নিয়ে 2012 লিংটি অভিযানটা শুরু করব। লিংটি শব্দের ভাষায় ইনস্ট্রুমেন্ট, পাথর কাটার যে স্থানীয়রা বেছে নিয়েছিল জাসকার উপত্যকার একটি নদীর জন্য, যে নদীর জন্ম রূপস উপত্যকার পারিচু জলবিভাজিকায়। এই নদী তার গতিপথে অতিক্রম করেছে বিবর্ণ ধূসর বর্ণের স্পিতির বন্দা ভূখণ্ড, যেখানে কোনো গাছপালাই নেই। সে তার গতিপথে প্রোক্যাম্বিয়াম মহাযুগের গিরিশিরা একটার পর একটা অতিক্রম করেছে, করে তার অভ্যন্তরে শত শত ফুট নিচের গর্জে নিচে চলে গেছে, যেন পরম সযতনে 2 হাতে আটকে রেখেছে তার বুকের অমৃত বাড়ি, পাছে তিব্বত লাদাখের শুষ্ক আবহাওয়া তাকে স্পর্শ করে, তাকে শুকিয়ে দিতে না পারে। এই লিংটি দিয়ে বয়ে যায়, তার সঙ্গে তার ক্ষণভঙ্গুর দেয়াল, এই দুটোকে স্থানীয় লোককে ওই নদীর কাছে পৌঁছতে দেয় না। এই দ্বীপগর্জের মধ্যে সেই নদী, এই দ্বীপগর্জের মধ্যে সই। এমন নদীর জন্যেই স্থানীয়রা এর নাম রেখেছিল লিংটি নদী। এই আমরা এবারে এই লিংটিটি আসলে স্পিতি নদীর শাখা নদী। উৎপত্তি স্থানের পর এসে মেঠে আমরা কাজা থেকে যখন ডাঙ্কার গুম্পা দেখতে যাই, তার একটু আগে আটারগুর কাছে, তো সেখান থেকে পুরো লিংটি নালা ধরে তার উৎসমুখ পর্যন্ত, যেমন লিংটি উপত্যকার 2টি দিক আমরা সার্ভে করব, তার সঙ্গে তার গিরিপথের একদম যে পাশ আছে সেই এই
কার্য 30শে জুন 2012 থেকে শুরু করি। এই 4 জনের মধ্যে তপন পণ্ডিত, উষা পণ্ডিত, তিলক পাল এবং রণজিৎ মাল। আমরা এসে পৌঁছই মানালি। এই মানালিতে ওখানকার যে লোকাল এজেন্সি খেমরাজ, ওর কাছ থেকে ইকুইপমেন্ট নেব। আগের বার যেমন লাদাখ লোক আমাকে ভুগিয়েছিল, এবার আমরা এইখানে মানে এই মানালির মোহর সিং, কুলুর বাড়ি মোহর সিং বলে হ্যাপ আছে, ওনার কাছ থেকে পোটার নেব এবং কিছু রেশন নিয়ে যাত্রা শুরু করব। তার আগে হিড়িম্বা মন্দিরে গেলাম, মাতাজির কাছে আগামী দিনের শুভেচ্ছা প্রার্থনা করে। জুলাই 3 তারিখ গভীর রাত 2:30টার সময় দুটো সুমোতে মালপত্র লোড করছি। আমরা ভোর ভোর বাড়াচ্ছি, কারণ রোটাং পাসের ওপর যদি গন্ডগোল ঘটে আমরা তো কাজে যাব, ফলে রোটাং অতিক্রম করতে হবে গাড়ির ভিড় এড়ানোর জন্য। কিন্তু বিধি বাম হলো, কাদা দলদলে আটকে গেল আমাদের গাড়ি। অধীর আগ্রহে অপেক্ষা কখন ভোরের আলো ফোটে। ভোরের আলো ফুটলো, সেই দলদলের মধ্যে সব গাড়ির সঙ্গে আমাদের গাড়িও পারাপার হচ্ছে। এক সময় রোটাং গিরিবর্তের ওপরে উঠে পড়েছি। রোটাং গিরিবর্ত অতিক্রম করে আমরা নেমে আসি নিচের গ্রামফু। সেই 2:30 থেকে উঠে ছোটাছুটি, ফলে পরিশ্রান্ত আমরা গরম চায়ে চুমুক দিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়ার চেষ্টা। চা পান শেষ করে আমাদের গাড়ি যাত্রা শুরু করে। অল্প কিছুক্ষণ পর ছত্রিতে আবার থেমে গেলাম। পুরনো পরিচিত দোকানদার ছিল, আর এক প্রস্ত চা পান হলো। 10:30 নাগাদ কঞ্জুমলার নিচে বাতালে আমাদের গাড়ি থামলো। কারণ আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে ঝুবড়িগুলো দেখছেন, এগুলো খাওয়ার হোটেল। এই হোটেলের পরও উল্টো দিকে দেখুন টুরিস্ট লজ তৈরি হয়েছে। টুরিস্ট লজ নয়, গভর্নমেন্ট পিডব্লিউডি রেস্ট হাউস, চাইলে থাকতে পারেন। ওই 10:30টার সময় ইচ্ছা না থাকলেও আমরা লাঞ্চ ছাড়তে বসলাম। প্রকৃতপক্ষে খিদে ছিল, গরম ভাত আর রাজমা, পরম তৃপ্তি সহকারে আমরা লাঞ্চ সারলাম। এবার এগিয়ে চলা স্পিতি উপত্যকার প্রবেশ, সেই 15,500 ফিট উচ্চতার কঞ্জুমলা। এখান থেকে নেমে এলাম স্পিতি উপত্যকায়। আস্তে আস্তে গ্রামফু, ছত্রু, বাতাল হয়ে পৌঁছাই রংরিক। আবার গাড়ি চলে। পথে দেখা ঐতিহাসিক কি গুম্ফা। 2:30টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম কাজা। আগে থেকে যেটা বলছিলাম, বলা ছিল এখানকার যে এডিসি কাজা, সেই MS নেগি, উনি আমরা ওনার অফিসে পৌঁছে গেলাম। উনি আমাদের জন্য কেরোসিন তেল 40 লিটার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। আর লালন গানের যে বর্তমান প্রধান, সেই সোমমকে আনিয়ে রেখেছিলেন। আমরা সোমানের সঙ্গে কথা বললাম। উনি বললেন আপনাদের অভিযান ব্যবস্থা পুরো কমপ্লিট। উনি আগামীকাল আমাদের জন্য 2টি মাহিন্দ্রা ট্রাক্স গাড়ি করেছেন। সদস্যরা মিলে লালুন পৌঁছবো। আর তার সঙ্গে উনি যেটা ব্যবস্থা করেছেন, উনার গ্রাম থেকে কিছু খতিয়াওয়ালা যারা আমাদেরকে মালপত্র নেবে এবং পথ দেখিয়ে প্রায় আধা রাস্তা সেই পর্যন্ত পৌঁছে দেবে। পরের দিন 4 জুলাই কাজাতে 2টি ট্রাকে মালপত্র মাহিন্দ্রা ট্রাক্সে মালপত্র লোড হচ্ছে। আমরা মোট 17 জন হয়েছি, 4 জন অভিযাত্রী, 2 জন শেরপা, 6 জন আর 11 জন পোটা। ছাড়তে একটু দেরি হলো। আমাদের গাড়ি প্রচলিত কাজা টাবো
নাকো এরকম প্রিয় যাওয়ার যে পথ, সেই 22 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি স্পিতি নদীর ধার ধরে চলে যাচ্ছে পথ, এবং এটাই হচ্ছে স্পিতি নদীর ধার 22 নম্বর জাতীয় সড়ক। এই অংশটি উঠে গেছে ওপরের দিকে ডাঙ্কার গুম্ফার দিকে। আরো দূরে এই গর্জে আছে পিন উপত্যকার পথ। তো আমরা মোটামুটি কাজা থেকে লালুন হচ্ছে 46 কিলোমিটার, এর মধ্যে 28 কিলোমিটার অতিক্রম করে এসেছি। দেখলাম দুটি রাস্তার সংযোগস্থলে একটি বোর্ড দেয়া আছে, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা। 11 জাস্ট কাজ শেষ হয়েছে, আমরা যাচ্ছি 12। 14 কিলোমিটার এখান থেকে, এই 18 থেকে 14 কিলোমিটারের পথ হচ্ছে লালুন গ্রাম। সেই পথ ধরে আমরা এগিয়ে চলি। হঠাৎ ডান দিকে দেখা যাচ্ছে এই অংশটি ডাঙ্কার গুম্ফা। ডাঙ্কার গুম্ফা অতীতের প্রচন্ড প্রভাবশালী, সমস্ত স্পিতিকে নিয়ন্ত্রণ করত। এই ডাঙ্কার শব্দের অর্থ উচ্চতম স্থান, সেখানে জ্বালানি সঞ্চয় করে রাখা হয়। যখন নিচের উপত্যকায় বিপদ বাঁধবে, তখন সেই ডাঙ্কার গুম্ফা থেকে আগুন জ্বালিয়ে স্থানীয়দেরকে অ্যালার্ট করে দেয়া হবে। তারা সবাই তাদের মূল্যবান সম্পত্তি নিয়ে উঠে চলে আসবে। ডাঙ্কার গুম্ফার সেই প্রজ্বলিত অগ্নিশিখা সমস্ত স্পিত উপত্যকায়, স্পিন, টাবু, এদিকে রংরিক, হাল, সুমলিং দিকে দিকে ছড়িয়ে পড়তো। স্থানীয়রা তাদের মূল্যবান সম্পত্তি নিয়ে ওই ডাঙ্কার গুম্ফায় পৌঁছে যেত। আবার যখন অবরোধ মুক্ত হতো, দস্যুরা চলে যেত, তারা যে যার বাড়িতে ফিরে যেত। আমরা বাস্তবে চলে এসেছি। আমরা চলেছি লালুনের দিকে। পথে দুজন যাত্রী বিশ্রাম করছে, তাদের একটু ছবি তুলে নিয়েছি। এর মাঝে 12টার দিকে আমরা পৌঁছে যাই 3600 মিটার উচ্চতার লালুন। এখানে দেখুন এই অংশটি, এটা হচ্ছে স্কুল, আর এর ওপরের দিকে এখানে আছে গুম্ফা। যে গাড়িগুলো যাচ্ছে সবগুলোই কিন্তু স্কুলের কাছে এদের স্ট্যান্ড। ধূসর গিরিশিরার উপর থাকে থাকে সাজানো কাঠের বাক্স, যেন এক কাঠের স্বর্গ। আমরা পৌঁছে গিয়েছিলাম সেই স্কুলে, তখনও প্রধানের এসে পৌঁছায়নি। গভর্নমেন্ট হাই স্কুল, লালুন, স্পিতি। ব্যাকবোর্ডে তখন জিওমেট্রির ক্লাস চলছে। সেকেন্ডারি স্কুল, 4 জন শিক্ষক, ইনি হচ্ছেন প্রধান শিক্ষক সতীশ রানা, উনি ধর্মশালার লোক। এই 4 জনের মধ্যে একজন শিক্ষিকাও আছেন। এরা সবাই দূরে। শীতে কমপ্লিট ক্লাস হয়, যেটা অনেক পাহাড়ি অঞ্চলে শীতকালে স্কুল বন্ধ থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ ক্লাস হয়। মাস 3 এদের প্রায় অবরুদ্ধ হয়ে থাকতে হয়। তবে স্কুল স্টুডেন্ট সংখ্যা খুব কম, 4 জন শিক্ষকের 8 জন মাত্র স্টুডেন্ট। সুসজ্জিত অফিস ঘর, ক্লাসরুমও কিন্তু সুন্দর সুসজ্জিত। পুরো ক্লাসরুমের দেয়ালে পুরো স্মৃতির ম্যাপ করা আছে, বিভিন্ন বিভিন্ন পঞ্চায়েত অবস্থায়। অবশেষে সতীশদার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এগিয়ে চলি গ্রামে, সেই আমাদের প্রধান সোমামের বাড়ির দিকে। আশ্চর্যজনক একটা রিমোট গ্রাম। সেই গ্রামের পয়ঃপ্রণালী ব্যবস্থা দেখুন, সুন্দর বাঁধানো একটি জলনালা, সেই জলনালার চারদিকে এগিয়ে গেছে, এবং এই দূর প্রদেশ এই অংশেতে এখানে একটি কমন ল্যাট্রিনের জায়গা আছে। পুরুষ স্ত্রী সবই আলাদা, কিন্তু শীতকালে একটি অন্য ব্যবস্থা এরা করে, ড্রাই ল্যাট্রিন ইউজ করে। আমরা পৌঁছে গেছি সেই সোমামের বাড়িতে। আমরা আজ কিন্তু ওনার অতিথি। আমরা আজ রাতে এখানে থাকবো, খাওয়া দাওয়া করব। আসুন স্পিতির যে ঘরের স্ট্রাকচারটা আমরা একটু দেখিয়ে নিই। সমস্ত বাড়িগুলোই দেখুন ফ্ল্যাট ছাদ, পাথরের দেয়াল, তার উপর কাঠ সাজানো আছে, কাঠের ওপর আছে স্লেট পাথর।
তার উপর চাপানো মাটি, মাটির ওপরে গোবরের প্রলেপ। এখন ধারের যে উঁচুগুলো দেখছেন এগুলো মানে ওই জ্বালানি কাজ। এবার ভাবুন বৃষ্টি হলে মাটি গলে ভিতরে ঢুকে যাবে। আমরা জানি স্পিতি হচ্ছে ডেজার্ট মাউন্টেন, বৃষ্টি খুব রেয়ার, 2-4 ফোঁটা। যেটা হয় সেটা তুষারপাত। তুষারপাত এই ছাদে জমবে। শীতের তো পুরুষদের আর কিছু কাজ নেই, তারা ঘর খাবে, নেশাব্যাং করবে, তাদের একমাত্র কাজ তাদের সন্তানদের স্কুলে পৌঁছানোর জন্য রাস্তা পরিষ্কার করা আর এই তুষারকে সরিয়ে ফেলা। ছাদের ওপর লক্ষ্য করুন ডিশ অ্যান্টেনা, এখানে সৌর বিদ্যুতেরও আলো এসছে। এমন এক সুসজ্জিত জায়গায় একটা আশ্চর্যজনক ব্যাপার, প্রধান নির্বাচন কিন্তু সেই মান্ধাত আমলের পর্চি পদ্ধতি। কি সেই পর্চি পদ্ধতি? আমার এই সোমাম, আমি গিয়েছি 2012, উনি কিন্তু নির্বাচিত হয়েছেন এই পর্চি পদ্ধতি। পর্চি পদ্ধতি মানে যে প্রধান হতে চান সবার নাম একটি কাগজে লিখে, গ্রামের যে লামা আছে উনি লটারি করবেন, লটারিতে যার নাম উঠবে, সে শিক্ষিত মূর্খ গরিব লোক বড় লোক, সেই হবে প্রধান। আমাদের সোমাম কিন্তু অশিক্ষিত। যাই ঘটুক, উনি আমাদেরকে নিয়ে এসছেন আমরা যেখানে রাতে থাকবো সেই ঘর। ছবিটি একটু অস্পষ্ট, মুভি থেকে নেয়া। দেখুন এইখানে একটি চুল্লি, এই চুল্লির উপর জলের পাত্র, ধোঁয়া বেরোনোর গ্যাস নালি, এর মধ্যে কাঠ দিয়ে 24 ঘন্টা এটা প্রজ্বলিত হয়। কারণ দুটো, ঘর গরম রাখবে এবং প্রয়োজনে জল সবসময় গরম পাওয়া যাবে। আমরা সামনে দেখতে পাচ্ছি এই সেই আমাদের গুম্ফা, আর এর পাশে যে বাড়িটি, এটির নাম হচ্ছে খেপ্রিয়া গেস্ট হাউস। শুরুতে যে এজেন্সি লারাকে আমি দেখালাম, তার সহকারী তাসিক এটু করেছিল। আজ 2020 বা 21-এ আপনারা যারা যাবেন দেখবেন এই লালুনে বিলাসবহুল অনেক হোটেল তৈরি হয়ে গেছে। অভিযানের শুরুতে এই পথের ম্যাপটি দেখাবো, কিছু অত্যাবশ্যকীয় জানার বক্তব্য আপনাদেরকে আমি বলবো। আমাদের যাত্রা শুরু হবে লালুন থেকে। এই লালুন থেকে লিংটি নালার ধার ধরতে পারবো না, গিরিশিরার ধার ধরে আমরা চকসাচং লা পর্যন্ত আসব। এ পর্যন্ত আসতে হবে। আমাদের আগে যে সমস্ত অভিযান এক্সপিডিশন পার্টিরা এসছেন, এখানে তো ট্রেকাররা আসে না, দলে দলে এক্সপিডিশন হয়েছে। আমার কাছে যা তথ্য আছে তাতে 1938, 83, 87, 88, 95, 97 আরো আছে। সমস্ত অভিযানগুলো কিন্তু যখন সংগঠিত হচ্ছে, সেই অভিযানের লোকগুলোকে এরা গ্রামের লোককে দিত, কারণ এই গিরিশেরা ঘুরে কোথায় কোনো পাশ দিয়ে যাবে, তারা তাদের খোঁচে বা খচ্চর নিয়ে এই চকসাচং লা পর্যন্ত পৌঁছে দেবে, তারপর আবার তারা ফেরত আসবে, এরপর তারা যাবে না। আর শিখর আরোহণকারীরা তিব্বত বর্ডারে গিয়া ঘর শিখর আরোহণ করবে। তাহলে আমার অভিযানের এই প্রথম অংশ এটুকু, আমার রাস্তার চিন্তা নেই, কারণ আমরা গ্রামের লোক যাদেরকে নেব তারা পৌঁছে দেবে। পরের অংশ লিংটি নালা, এইখানে দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এই লিংটি নালা ধরে সেই গিরিবর্ত ইয়ানজি উদিয়ান অতিক্রম করব, লুঙ্গাগং গেসিয়াল হয়ে আমরা লুঙ্গারগং সঙ্গমে পৌঁছে যাব। এই বিশাল রাস্তাটুকু যেহেতু স্থানীয় লোক কেউ নেই, জানা কোনো গাইডও নেই, অতএব এর গাইড গুগল আর কন্ট্যুর, আমি তাদেরকে পরিচালনা করে দলকে নিয়ে আসবো। দ্বিতীয় অংশ, পরের অংশ কিন্তু লুঙ্গারগং সঙ্গম থেকে পারেচু নালা ধরে নরবশুদ্ধ হয়ে সোমরি কোরচক্রাম। এটি পারাংলার প্রচলিত পথ। এ পথে কোনো চিন্তা নেই, কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু রাস্তার লজেন্সের র্যাপার, ফ্রুটির কৌটো, ম্যাগির কৌটো, টুরিস্টদের ঘোড়া কিংবা তাদের তাঁবু আপনাকে ড্যাং ড্যাং করে পৌঁছে দিন। পরের দিন 5ই জুলাই আমাদের সকালে যাত্রা শুরু হবে।
সোয়াম যে প্রধান আমাদের জন্য 6টি খোতে দেখেছিল। এক একটি খোতে প্রত্যেক দিনে দিতে হবে 500 টাকা, এবং সেই 500 টাকার যে খোতে, 2টি খোতের জন্য একটি খোতেওয়ালা কিন্তু 800 টাকা। তাহলে 6টি খোতে 500 টাকা করে, আর 3টি খোতেওয়ালা। এরা কেন খোতেওয়ালা বেশি চায়? তার কারণ ওই যে লিংটি নালা অতিক্রম দেখলাম, এই লিংটি নালা অতিক্রম খুব সমস্যাজনক, ফলে ওরা চায় দল বেঁধে ফেরত আসতে। যাই ঘটুক, আমরা আমাদের মালপত্র কিন্তু ওই 6টি খোতের পিছনে প্লাস আমাদের যে 11 ফুটার ভাগ বটরা করে নিয়েছে। আমরা এবার যাত্রা শুরু করব। স্থানীয়দের কাছ থেকে বিদায় জানিয়ে আমরা আস্তে আস্তে গ্রামের অভ্যন্তর ধরে এগিয়ে চলি। একেবারে সিমেন্ট করা পথ গ্রামের বুক চিরে এগিয়ে চলেছে। রাস্তার ধারে মানে শুকনো শীতের জ্বালানি জমা করা আছে। নিচে সবুজ প্রান্তর, লালুনের অনেক ওপরে চলে এসেছি আমরা। এই পরিষ্কার সমস্ত প্রান্তর কিন্তু শস্য শ্যামলা। লিংটি নালার জল এত উপরে উঠবে না। লিংটির একটি শাখা নদী আছে, টুটি নালা। এরা সিমেন্টের তৈরি নালা তৈরি করে সেই জল ওপর থেকে নামিয়ে এনেছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, উঠে এসছি একটি বড় ছোট সেটেলমেন্ট লালুনের ওপর, নাম ফ্যান বে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঘর হয়ে গেছে। আগামী দিনে এ ছাড়িয়েও জনবস্তি এগিয়ে যাওয়ার অনেক চিহ্ন এ পথে আমরা দেখেছি। এইভাবে সারা গ্রামে মাকড়সার জালের মতন সিমেন্টের তৈরি জলনালা, টুটি নালা থেকে জল আসবে এই নালা বেয়ে। আমাদেরকে কিন্তু এই পাহাড়ের এই গায়ে যে নালা করা, এর দিয়ে জল আসছে, এটা দিয়েই আমরা যাব। প্রকৃতপক্ষে এই মুহূর্তে টুটি নালা শুকিয়ে গেছে, কারণ এখনো বরফ তেমন গলেনি। ওপরের কোনো পোর্শন থেকে জল আসছে। সেই সন্তর্পণে জলের নালা তার কোলের পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এক সময় শুকিয়ে যাওয়া টুটি নালায় নেবে, টুটি নালা অতিক্রম করে আমরা ওপরের দিকে উঠব। আমরা যে গর্জ দেখছি, এই গর্জের মধ্যে লিংটি নালা আছে। টুটি টবে পৌঁছে গেছি। টুটি টবে পৌঁছে গেছি। আমরা যেদিক থেকে এসেছি অপর দিকে আমরা নেমে যাব। অনেক দূরে জিঙ্গু নালাকে দেখতে পাচ্ছি, এও কিন্তু লিংটির সঙ্গে মিশেছে। আমরা আস্তে আস্তে এর গর্জে গিয়ে পৌঁছবো। দূরে দেখতে পাচ্ছি আমাদের তাঁবু খাটানো হয়ে গেছে। আজকে সারা দিনে একটা দুঃসংবাদ আমাদের কাছে এসছে যে মাত্র 4 জন সদস্যের 1 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছে উচ্চতাজনিত সমস্যায়। সেই জিঙ্গু ক্যাম্প, যেখানেই আমি ডিসিশন নিয়েছিলাম যে পরের দিন সকাল 6 তারিখ ওই অসুস্থ সাথীকে নিয়ে আমরা আস্তে আস্তে এগোনোর আগে অসুস্থ সাথীকে পাঠানোর জন্য দলের এক ভালো সদস্য তিলক পাল, সেই অসুস্থ সাথী রণজিৎ মালকে নিয়ে ফেরত যাবে লালুন। সঙ্গের একজন শেরপা যাবে, ওকে লালুন গায়ে পৌঁছে দিয়ে আবার আমার কাছে ফেরত আসবে। নিচে নামার প্রস্তুতি, কিন্তু ভাগ্য খুবই খারাপ। 18 দিনের অপরিচিত পথ, যে পথে আমি কোনোদিনই যাইনি, কেউ যাওয়ার চিহ্ন নেই। 4 জন দলের 2 জন ফেরত গেছে। আমরা দুজনেই এই পথের অভিযানে এগিয়ে চলেছি। সঙ্গের সাথী গ্যালজিন শেরপা, সে কিন্তু বলছে ঘাবড়াইয়ে মত সাহেব হাম তো হ্যায়। আমরা চলে এসছি সেই লিংটি গর্জ। এই লিংটি গর্জ আসছে লালুন গ্রাম থেকে। যে শেরপা যাচ্ছে, ওদেরকে ওইখানে পৌঁছে দিয়ে আবার এই পথেই ফেরত আসবে। আমরা আমাদের গতিপথে লিংটি গর্জে নামার আগে বেশ সবুজ প্রান্তর রিচ খানিকক্ষণ পেয়েছিলাম।
এক সময় নেমে যাই লিংটি গর্জে। দূরে দেখা যাচ্ছে একটি পাথর সাজানো অংশ। অভিজ্ঞতা বলে এটা নিশ্চয়ই ঘিরে কেউ চাষবাস করবে বলে। সত্যি আমরা যখন কাছে পৌঁছই দেখছি এটা একটি সাজানো গোছানো গ্রাম, কিন্তু জনবসতি শূন্য। কিবরে, গ্রামটির নাম কিবরে, লালুন গ্রামের গ্রীষ্মকালীন গ্রাম। খুব আশ্চর্যজনক ভাবে জনমানব শূন্য, তালা মারা নেই, দুটো পৃথক বাড়ি, পাথরের দেয়াল, সুসজ্জিত বাড়ি, সেই ইউজ করার মতন জ্বালানি আছে, সামনে লিংটি গড়, স্বচ্ছ জল। দুপুরে পৌঁছেছি, লাঞ্চ তৈরির ফাঁকেই সবাই জামা কাপড় পরিষ্কার করতে লেগে গেছে। এই ঘরগুলির ভেতরে আশ্চর্য হয়ে যাওয়ার মতন গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, বিভিন্ন ইউটেন্সিলস রান্নার। আমরা কিন্তু সুযোগ হাতছাড়া করতে চাইলাম না, তার দখল নিয়ে নিলাম। ভেতরটা রাত্রিতে থাকবো, আর বাইরেটার বারান্দারে তৈরি হচ্ছে কিন্তু আমাদের খাবার। দুপুরে খানিকটা জিরিয়ে নেয়া। পরের দিন 7 তারিখ আমরা খুব ভোরে যাত্রা করেছিলাম। নিচে কিন্তু দেখতে পাচ্ছি লিংটির গর্জে সেই দুখানি কিবরে গ্রাম, যে কিবরে গ্রামে কিন্তু দুটি পৃথক বাড়ি, যেটা বলছিলাম প্রত্যেকটা বাড়ি প্রচুর জায়গার উপর তৈরি। আস্তে আস্তে আমরা সামনে যে এই যে গিরিশিরা, এই গিরিশিরা থেকে কারসা নালা নিচে নামে। এই কারসা নালার জলে কিন্তু এই কিবরে গ্রাম শস্য শ্যামলা হয়। আজকের দেবাদিদের কাছে মাথা নত করে আবার এগিয়ে চলি আমাদের সামনে যে সিসবাং টপের দিকে। আগেই আমাদেরকে ক্ষতিওয়ালারা বলেছিল এই পথে জল পাওয়া যাবে না, জল স্টোর করে নিয়েছিলাম। নিচে দেখা সেই কিবরে গ্রাম। পৌঁছে যাই সিসবাং পাসে, 4744 মিটার উচ্চতার সিসবাং পাস। অসংখ্য কেওয়ার্ন, তার মানে প্রতিনিয়ত এটা দিয়ে স্থানীয় অধিবাসীরা নিচের দিকে যায়। এবার নেমে যাব সেই সিসবাং নালার দিকে। সেখানেও দেখছি যে ইয়কলাদের আস্তানা। এক সময় পৌঁছে যাই সিসবাং ক্যাম্পে। দুজন মাত্র সদস্য, একজন মুড়ি খাচ্ছে আর আমি তার ছবি তুলতে ব্যস্ত। পরের দিন 8 তারিখ জুলাইয়ের আমরা যাত্রা শুরু করব। প্রস্তুতি চলছে, ক্ষতের পিছনে মালপত্র চাপাচ্ছে। আজকের পথ সিসবাং নালায় পা ভিজিয়ে তার ডান গিরিশিরা ধরে উঠে চলা। আমরা কিন্তু প্রবেশ করছি আইবেক্সের সংরক্ষিত অঞ্চলে, ফলে তারা যাতে বিরক্ত না হয় সে জাতীয় ব্যবস্থাই আমাদেরকে করতে হবে। এটা পড়ে এসেছিলাম, কিন্তু এই গিরিশিরার মাঝেই চাক্ষুষ প্রমাণ পেয়ে যাব। এই জায়গাটার নাম সাবেসাং, ঝোপে ভর্তি। এর মাথায় যখন পৌঁছলাম, বহু আকাঙ্ক্ষিত সেই তুষারমৌলি তিব্বত অঞ্চলের প্রথম আমরা দেখা পেলাম। এখান থেকে আমরা এই গিরিশিরা ধরে নিচে নামবো। যখন নামছি, হঠাৎ আমাদের সামনে একদল পাহাড়ি ছাগল, বন্য ছাগল নিচের দিকে নেমে যাচ্ছে। আমরাও তাদের অনুসরণ করলাম, তারাও দলে দলে যাচ্ছে, আমরাও তাদের সঙ্গে পাল মিলিয়ে নিচে নেমে আসি। আমরা এই মুহূর্তে নেমে যাচ্ছি সেবু নালায়, কিন্তু শুকিয়ে যাওয়া সেবু নালা। সেই সেবু গর্জে দেখলাম 20-25টি ইয়ক। এগুলি গৃহপালিত ইয়ক, লালুন গ্রামের। কোনো রাখাল নেই, ওরা গ্রাম থেকে কিন্তু এসছে চারণে খেতে, কিন্তু যেহেতু গৃহপালিত, লালুনবাসীর একটা দায়িত্ব আছে, তারা এদেরকে নিয়ম মাফিক ভ্যাকসিনেশন করে, ভ্যাকসিন দেয়। আমাদের সঙ্গে যারা এসেছিল ভ্যাকসিন এনেছিল, এইখানে দেখতে পাচ্ছি তাদেরকে জড়ো করে ভ্যাকসিন দিচ্ছে। আমরা কিন্তু খানিকটা বিশ্রাম পেয়েছি।
অল্প কিছুদিন আগে 10-12 দিনের মধ্যে দেখবেন ফেসবুকে আমি একটা এই সেবু গর্জে ইয়কদের ভ্যাকসিন দেওয়া আছে তার ছোট্ট মুভি আমি পোস্ট করেছিলাম। আমাদের সাথীরা করলো কি, এই দল থেকে 2খানা ইয়াক নিয়ে নিল। শুরুতেই আপনাকে যে মুভি দেখিয়েছি সেই লিঙ্কটি নালা পারাপারের জন্য কিন্তু এই ইয়াক কাজে লাগবে। সেবু শিবির পরের দিন 9 তারিখ সকালে যাত্রা শুরু হচ্ছে। তবে আজ আমাদের অতিথি সংখ্যা বা সদস্য সংখ্যা কিন্তু 2জন বেড়েছে। 2টি ইয়ক দলে জুড়েছে, তারা আমাদের সঙ্গে চলেছে। সামনের এই যে গর্জ, এই গর্জে লিঙ্কটি আছে। এই মুহূর্তে দলে দলে খোতে ইয়ক বা পোটারদের দল সেই লিঙ্কটি গর্জের দিকে এগিয়ে চলেছে। ওপর থেকে দেখা সেই লিঙ্কটি গর্জে তখন পারাপারের চেষ্টা চলছে। লিঙ্কটি খরস্রোতা লিঙ্কটি গর্জ কিভাবে পারাপার হবে। যখন পৌঁছালাম তখন দেখলাম যে 2টি ইয়ককে বেঁধে তার পিঠে লোক চাপছে। ইয়কের সঙ্গে তারা লিঙ্কটি নালা ক্রস করে অপর পারে পৌঁছে যাবে। অপর পারে পৌঁছে 2টি গাড়ি গাছে দড়ি বাঁধবে। বাকিটা তো রক ক্লাইম্বিং এর যে নর্মাল নিয়ম, তাতে ক্যারাবিনার লাগিয়ে একটা একটা করে সদস্য এবং আমাদের মালপত্র সঙ্গে ওই গবাদি পশু সবাই আস্তে আস্তে ওখানে যাবে। হ্যাঁ, ইয়করা কি সুবিধা করেছে দেবাশিস দা, আমি আপনাকে এই তো দেখাচ্ছি। এরাই কিন্তু আমাদেরকে ওই পথে পারাপার করতে দিল। তবে যারা অভিযানে যাবেন এটা খেয়াল করবেন, এই খোতেওয়ালারা চাইবে একটা দলবদ্ধ, কমসে কম 3-4 জনের একটি দল এবং একটি রোপ ওরা চাইবে ফেরত আসার সময় এটা ক্রস করার জন্য। অপর পারে পৌঁছে গেছি ফেকুথাজ। এই ফেকুথাজ এখানে থাকবো না, এই গায়ের গিরিশিরা ধরে ওপরে উঠে পড়বো। এবারে ধূসর বর্ণ প্রান্তর, কোথাও প্রাণীর কোনো চিহ্ন নেই। হঠাৎ তার মাঝে দেখলাম যে এক কামরা ঘর তো নয়, ইউলশিপা জায়গাটির নাম। আমরা যখন আস্তে আস্তে এগোচ্ছি দেখি 3টি ঘর এভাবে আছে, কিন্তু কোনো লোক এখানে নেই। উইলশিপাকে ত্যাগ করে আমরা উঠে আসি। গ্যালজিনকে তো দেখবেনই, এই অভিযানে উনি ছিলেন তো। হ্যাঁ, এই গর্জের নাম হচ্ছে লক্ষ্মীথান নালা। এই লক্ষ্মীথান নালায় একটা অভাবনীয় ঘটনা ঘটে যায়। আমরা নিচের যে জঙ্গলে দেখছিলাম, এই জঙ্গল দিয়ে যাব, এগোচ্ছি, হঠাৎ আমাদের সামনে দিয়ে একটা বন্য জন্তু কিছু ছুটে গেল। রাস্তায় পড়ে আছে টাটকা রক্ত। সেই রক্ত অনুসরণ করে আমাদের যারা সাথী তারা জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে ঢুকে দেখে একটা পাহাড়ি ছাগলকে ওই চিতা পেট খুলে খেয়ে নিয়েছে। তখনও সে বেঁচে আছে। তো করলো কি, ওদের পকেট থেকে ছুরি বার করে সেই পাহাড়ি চিতার ভোজে ভাগ বসালো। ওর থেকে মাংস কেটে নিয়ে পিঠের রূপসাকে ভর্তি করে দিল। আমরা এগিয়ে চলি কুলিং নালা ধরে। ওপরের গিরিশিরার মাথায় তখন আইবেক্সের দল। বলছিলাম না, এটা এই লিঙ্কটি উপত্যকায় 2টি আকর্ষণ। একটি আকর্ষণ আইবেক্স, তার সঙ্গে আকর্ষণ হচ্ছে, একে বলা হয় লিঙ্কটি উপত্যকাকে ফসিল মিউজিয়াম। অসংখ্য ফসিল ছিল, কিন্তু প্রচুর লোক যাচ্ছে ফসিল সংগ্রহ করে। ফলে এখনো পর্যন্ত কোনো ফসিলের সাক্ষাৎ আমি পাইনি। এক সময় আমরা কুলিংলার মাথায় চলে আসি। এই কুলিংলাটা কোথায় না, ঠিক উল্টো দিকে আছে চকসাজং গিরিশিরা। যে পর্যন্ত পর্বত অভিযাত্রা শেষে যান, আমরা কুলিংলার মাথায় উঠতে সামনে যে গর্জ দেখছি, এটার নাম হচ্ছে শক্তিজুং গর্জ। 3টে নালার সংমিশ্রণ, অরিজিনাল নিংটি নালা, তার সঙ্গে ডান দিক থেকে শক্তিজুং নালা মিশেছে, আর বামে নুমাজিনং নালা। এই 3টের সংমিশ্রণে লিঙ্কটি নালা সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, এই সেই লিঙ্কটি নালা আর 3টি নালার সঙ্গম, এইটি হচ্ছে শক্তিজুং। এখানেই আমাদের শিবির পড়বে। দেখতে পাচ্ছি
আমাদের দলবল সেখানে পৌঁছে গেছে। শক্তিজুং ক্যাম্প, এই ক্যাম্প থেকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি সেই ক্যাম্পে। আর এই যে সঙ্গের খোতে দেখছেন, এগুলো কিন্তু আর মাত্র একটা দিন 12টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। 10 তারিখ পরের দিন আমরা চকসাচং গিরিশিরার উদ্দেশ্যে রওনা হব। ওরা আমাদের কিন্তু চকসাচং পর্যন্ত পৌঁছে দিয়ে ফেরত আসবে। এখানে দেখুন, রুটি হচ্ছে ইয়কের গোবরে, সারা প্রান্তরে যে ইয়কের গোবর পড়ে আছে সেগুলোকে সংগ্রহ করে জ্বালানি হয়েছে। আমরা এগিয়ে চলেছি সেই চকসাচং গিরিশিরার দিকে। কিছুদিন যাওয়ার পর জীবাশ্ম না পেলেও, ফসিল না পেলেও মোষের প্রান্তরে প্রবেশ করলাম। দৃষ্টিনন্দন প্রান্তর, রং বেরঙের মোষ। এক সময় কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমার ভাগ্যে একটা শামুকের ফসিল এসছিল। এটা শামুকের জীবাশ্ম, আর সেই শুষ্ক অঞ্চলের রঙিন ফুল। চকসাচং গিরিবর্ত একেবারে সামনে। এর মাথায় উঠলে কিন্তু উদ্ভাসিত হয়ে যাবে তিব্বত অঞ্চলের সেই শিখররাজি। এই শিখরগুলোর মধ্যে গিয়াগড়, পারকাকুলা প্রভৃতি শিখর আছে। এদের অভিযানের জন্য আগেই বলেছি 8-10টা র্যাপটেন হয়েছে। অভিযাত্রীকারী জল এখানে আসেন। আমাদের ভাইটাল, আমাদের প্রধান কর্তব্য যে আমরা আজকের না হলে কাল সকালে পুরো জায়গাটা রেকি করে ওই অভিযাত্রী জলের, হ্যাঁ আমরা সেই চকসাচংলা 5230 মিটার গিরিশিরায় পৌঁছেছি। যেটা বলছিলাম যে সামনের এই গিরিশিরার কোথাও ওই অভিযাত্রীরা ক্যাম্প করতো, সেটা বার করা বিশেষ জরুরি। কেন? ম্যাপ আমি পরে যখন দেখাচ্ছি বুঝতে পারবেন যে এরপর থেকেই ম্যাপটা বাঁদিকে পশ্চিমে অগ্রসর হয়েছে। আমি যদি সেই নালা ধরতে না পারি তাহলে সিধে উত্তরে চলে যাব তিব্বতে। আসুন ম্যাপটা একটু দেখে নি। আমরা এই চলে এসেছি চকসাচংলা। সামনে এই গিয়া ঘর। এই চকসাচংলার পর দেখুন এই লিংটি নদী পশ্চিমে চলে গেছে। আমরা আর এইটি হচ্ছে চকসাচং লুংমা বলে একটি নালা, এই শিখরগুলো থেকে এসছে। কোনো কারণে এই লিংটি নালা খুঁজে না পেলে কিন্তু আমরা অবশ্যই আমাদের খুব ভাইটাল কর্তব্য আজ বা কাল সকালে খুঁজে বার করা আগের দলের নিদর্শন। নিচে শিবির পড়েছে, ওখানে আমরা পৌঁছে যাব। এর মাঝে যে খতিওয়ালা তারা এখানে এসছে এবং তাদেরকে ফেরত পাঠিয়েছি। সঙ্গের যে 3 জন খতিওয়ালা ইয়ক সবই ফেরত চলে গেছে। আজ 11ই জুলাই, দল দুটো ভাগে ভাগ হলাম। এক দলে লাকপা, আমি এবং উষা এই বাঁ দিক ধরে উঠে যাব, আর ডান দিক ধরে গ্যালজিন যাবে। দুজনরাই আমরা খোঁজ করব যে আগেকার দলের রেখে যাওয়া কোনো নিদর্শন আমরা পাই কিনা। এই রেখি সম্পূর্ণ করতে পারলেই তবে আমরা কিন্তু কালকের এগোতে পারবো, না হলে পারবো না। সেই মতো আমরা মোরেন অতিক্রম করে উঠে চলেছি। এক সময় গিরিশিরার উপরে উঠে আসি, দূরে দেখতে পাচ্ছি তিব্বত সেই শিখরগুলোকে। আশ্চর্যজনক ভাবে রেখির পথ ধরা পড়লো একটি পাথর সাজানো অংশ। এখানে লেখা রয়েছে ডোকরা পাস 19 লেখা নেই, 95 ডোকরা পাস আর 95। এই ডোকরা পিএ পাস লেখা নেই, আর 95। আবার আগে যে ফটো চলে আসি, যে আমরা মিলিয়ে দেখছি যে এই যে সামনে তিব্বতের শিখর, এই শিখর আর আমার দেখা শিখরের তফাৎ কোথায়, এইটি দুটোতেই দেখা যাচ্ছে। অতএব আমরা খুব শিওর হয়ে নিই যে এইটি
95 ডোগরা রেজিমেন্টের এক্সপিডিশনের জায়গা। অতএব আমাদের আর ভুল নেই। এবার আমরা কিন্তু বাঁদিকে অগ্রসর হব। আমরা আর চিন্তা না করে পুরো দল নিয়ে ওই হিমবাহ ধরে নিচে নামতে শুরু করি। এক বিপজ্জনক জায়গায় এসে পৌঁছই। হিমবাহ থেকে নালা তৈরি হয়েছে, এই পথে চলেছে। নালা তো নয়, এটা ঝর্ণা। এই দেয়াল দিয়ে যাওয়ার কোনো পথরেখা নেই। ফলে আমাদেরকে কিন্তু এই নালায় পা ভিজেই অগ্রসর হতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর, প্রায় ঘন্টা দেড়েক পর, আমরা যেটা লক্ষ্য করলাম যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই গর্জে একটি নালা এবং এই গর্জে আরেকটি নালা। কোন নালা দিয়ে আমরা যাব? নিচে নেমেছি এবং সেখানে টেন্ট করছি। সেখানে সুস্পষ্ট সামনের গর্জে একটি নালা। আমাদের ম্যাপ অনুসারে এটি লিঙ্কটি হবে। এই গর্জের নালাটি চকসাচং লুংপা। এটা ধরে গেলেই ওই শিখরা নদীর পথ চলে যাব তিব্বতে। ক্লাইম্ব করতে পারবো না, ব্যর্থ হয়ে ফেরত আসবো। পরের দিন 12 তারিখ জুলাই আমরা যাত্রা শুরু করেছি। এগিয়ে চলেছি আর সামনের গর্জ এটারই উল্টো দিকে আমরা লিঙ্কটিকে পাবো। এই অংশে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে উষা, এইখানে কিন্তু কিছু গবাদি পশুর, ভেড়ার বা ছাগলের বিষ্ঠা দেখি। তার মানে এখানে কত পরিমাণ ওই বন্য ছাগল আছে। এইরকম নদী ক্রস দিনে অনেকবারই করতে হচ্ছে। আবার জুতো খুলে নদী ক্রস, পুনরায় জুতো পরা, এগিয়ে চলা। এবার কিন্তু আর কোনো ভুল নেই। আমরা সোজা এই লিঙ্কটি নালা ধরে উত্তরে পশ্চিমে এগিয়ে যাব। ম্যাপ বলছে এখান থেকে ইয়ানজেদিয়ান গিরি পর্যন্ত বামের বেশ কিছু নালা আছে, যেগুলি হেডে আছে খুব নামকরা শিখর, সিসিক্যান বা শিলা, লালুন। কিন্তু এইগুলি দিয়ে যাওয়া যাবে, কিন্তু অভিযাত্রীরা যান না অনেক দূর বলে। তারা হয় পারিচু নালাতে যান, আর না হলে ডেমুল কাঁচা থেকে যান। সেভাবেই একটি নালা আমরা পরের দিন খেয়াল করি, শিলা নালা বা এই শিলা পিক বা সিসিক্যান। তার হেডে আমরা ওখান থেকে দাঁড়িয়ে যে শিখরগুলো দেখেছিলাম সেগুলোই শিখর। এদের মধ্যে কোনোটা সিসিক্যান হতে পারে। 13 তারিখ আমরা আবার যাত্রা শুরু করব। এই গতিপথে সব সময় বাঁদিক থেকে একটি নালা এখানে আসছে, কারণ আমরা জানি যে কাজার দেয়ালের গায়ে যে সমস্ত পিকগুলি আছে সেগুলি পিকগুলি থেকে বরফ গলে নালা তৈরি করছে। ফলে প্রতিনিয়ত আমরা দেখবো যে বাঁদিকের একটি করে গর্জ আছে, দূরে ইয়ানজিদিয়ান গিরিবর্ত, আর এই একটি গর্জ। এখানে কে আছে দেখতে হবে। ম্যাপ বলছে ওখানে লাখন নালা থাকবে। এই সেই লাখনের গর্জ। কিন্তু আমরা দেখবো ইয়ানজিদিয়ান থেকে এই লাখনকে দেখা যায়। এর অ্যাটেম হয় কিন্তু কাজা থেকে আরাংলা পথে, সেই পারিচুনালা থেকে। অনেকদিন হাঁটা হয়েছে, পরিশ্রান্ত। 14 তারিখ প্রায় 3 দিন আমরা এই প্রপার লিঙ্কটি উপত্যকার বাম শাখায় আছি। আশা করছি আজকেই আমরা হিমবাহে প্রবেশ করব। মরিন অঞ্চল, আস্তে আস্তে এগিয়ে চলা। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এই জুন মাসেও কোনো বরফ নেই।
এখন বাস্তবে কি আমি এটাতে খুব ব্যস্ত। দেবাশিস দা, পরে আমি কিন্তু একটা উত্তর দেবো। হ্যাঁ, আমি এই মুহূর্তে বুঝতে পারছেন যে এইটাকে বলতে হচ্ছে, ফলে আমি সবগুলো উত্তর দিতে পারছি না, দুঃখিত, কিছু মনে করবেন না। গ্লোবাল ওয়ার্মিং এই লিঙ্কটি হিমবাহকে একেবারে তছনছ করে দিয়েছে। কারেন্ট কোনটা, কারেন্ট কবে দিল? আর আমরা খুব এক্সাইটেড, তার কারণ বুঝতেই পাচ্ছেন, ইতিহাস বলছেন 1997-এ হরিশ কাবাডিয়ার টিম এই দিকে এসেছিল, শিখর আরোহণ করেছিলেন, কিন্তু অপর পারে যাননি। ফলে হিমবাহ অতিক্রম করে যাওয়ার বিশাল উন্মাদনা, এবং সেটা পোটারদের সমেত আমাদের মধ্যেও আছে। এক সময় কুয়াশার মধ্যে ইয়াঞ্জিদিয়ানকে আমরা দেখতে পাই এক ঝলক। আর ম্যাপ বলছে বাঁদিকের এই যে হিমবাহ ঢাল, এটা পাকসেলামু, এর উল্টো দিকে আছে পাকসেলামু হিমবাহ ধরে পারিচু নালাতে চলে যাওয়া যায়। খুব সম্ভবত এই পাকসেলামু ধরেই লালুন শিখর ক্লাইম্ব হয়। ভুল হতে পারে, আমি তো অ্যাকচুয়ালি শিখর আরোহণকারী না। আমি যতদূর মনে হয় উজ্জ্বল রায় ওরা স্নাউটের তরফ থেকে একটা অভিযান করেছিল এইদিকে। বেস ক্যাম্প আমরা ওই ইয়াঞ্জিদিয়ান গিরিবর্তের নিচে করি, আর প্রথা ভেঙে পাশের আগেই প্রকৃতি দেবীর আরাধনা, নিরাপদে রেখো মা, আমরা যেন অভিযান সম্পূর্ণ করতে পারি। এই মোহর সিং যে পুজো দিচ্ছেন, আমাদের মানালির খুব ভালো হ্যাপ। 15 তারিখ এই মুহূর্তে আমার ছবিতে যেটা ধরা পড়েছে, এটা পাকসেলামু হিমবাহ। ওই মাথায় উঠলেই অপর দিকে দেখতে পাবো সেই পারিচুডালা। না, ওদিক তো আমরা যাব না, আমাদের যাওয়ার উদ্দেশ্য ডান দিকে। তাঁবু গুটিয়ে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি খেয়ে মালপত্র গুছিয়ে যাত্রা শুরু হয়েছে। মোরেন প্রান্তর, আস্তে আস্তে এগিয়ে চলা। সামনে যে হিমবাহ দেখতে পাচ্ছেন, এটা লাগবে না, এর কোল দিয়ে কিন্তু আমরা উঠে যাব। এক সময় দুটো তো মাত্র সদস্য, দুজনে বসে থাকা আর ব্যাগ থেকে খাবার বার করে খেয়ে আবার এগিয়ে চলা। শুরু হয়েছে লিংটি হিমবাহ। আস্তে আস্তে তুষারের পরিমাণ বাড়ছে, কিন্তু খুব বিপজ্জনক নয়, খুবই ইজি আমার মনে হয়েছে ব্যাপারটা। যেটা বলছিলাম, পিছন ফিরে দেখা সেই দুন আর লাখনকে। এদের অ্যাটেম কিন্তু এদিক থেকে আসবে না, এদের অ্যাটেম এদিক থেকে, মানে পারিচু নালা থেকে। একটু মার্কিং করে দেয়া আছে এই ওই ছবিরই, এটা দুন এবং এটা লাখন। এক সময় আমরা হিমবাহের একেবারে শেষ অংশের দিকে চলে এসেছি, গিরিবর্ত প্রায় আসন্ন। পিছন ফিরে দেখা, পৌঁছে গেছি ইয়াঞ্জিদিয়ান গিরিবর্তের উপর। না, কোনো পাথর নেই, এর দুদিকে দুটি শিখর আছে। এই আমার বাঁদিক যে অবস্থায় আছে, বাঁদিকে থাকবে লামা কেন্ট, সম্ভবত 6040 মিটার, আর ডান দিকে থাকবে পারেলুম্বিক, 1997-এ হরিশ কাবাডিয়া। আরেকটা কথা বলি, এই পাশে কিন্তু 17 জনের দলকে আপনারা দেখতে পাচ্ছেন না। ওই পোটার দলের দুজন সদস্য আবার অল্টিটিউড সিকনেসে আক্রান্ত। তারা আমাদের জন্য অপেক্ষা না করে সোজা সাপটা উল্টো দিকে নেমে গেছেন। দিদি ধন্যবাদ। এই সেই লামা কেন্ট, 1997-এ হরিশ কাবাডিয়ায় লামা কেন্ট উঠেছিল, আমাদের সঙ্গে গ্যালজিন ওপর থেকে ঘুরে এলো। অপর দিকে পারেলুম্বিক 6166 মিটার, এই শিখর আরোহণ করে এদিকে খানিকটা হরিশ কাবাডিয়া নেমেছিলেন তার লেখা মতন, যে ক্লাইম্বিং এর পর একটু নিচে নেমেছিলেন, কিন্তু ক্রস করে নিচে যাননি একেবারে। আবার উনি করলেন কি, ফেরত এসে যে পথে এসেছিলেন আমাদের পথ, ও পথ ধরে আবার লালুনে ফেরত যান।
হরিশ কাপাডিয়াকে ওই সময় বলেছিলাম, উনি ওনার অভিযানের একটি ছবি পাঠিয়েছে। এই ছবিটি আমার না, এই ছবিটি হরিশ কাপাডিয়ার ওই ইয়াঞ্জি দিয়ান গিরিবর্তের উপর ছবি। সঙ্গে সাথীরা কিন্তু নেমে গেছে, আমাদের জন্য না রেখেছে রোপ, না রেখেছে কিছু। অগত্যায় হাত ধরাধরি করে 4 জন মাত্র লোক, 2 জন সদস্য আর 2 জন শেরপা আমরা নিচের দিকে নামতে শুরু করেছি। আমরা এবার নামবো কিন্তু লুঙ্গার গুঙ্গা গ্লেশিয়ার। এতক্ষণ উঠে এসেছিলাম লিংটি গ্লেশিয়ার, এবার নামবো লুঙ্গার গগমা গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারের নিচে যে নালা তৈরি হবে তার নাম লুঙ্গার গঙ্গা নালা, যেটি আস্তে আস্তে পারে চুতে গিয়ে মিশবে। খুব খাড়াই ছিল, ফলে নামার জন্য পোটারদেরকেও রোপের প্রয়োজন হয়েছে। দেখুন, তারা সবাই ওপর থেকে নেমে আসছে দড়ি খাটিয়ে। সম্পূর্ণ গ্লেশিয়ারের ছবি দেখলে দেখতে পাবেন খুব ভাঙাচোরা অবস্থা। দ্রুত নামতে চাইছে, সাথীদের একটু বিশ্রাম। এক সময় নেমে এসেছিলাম লুঙ্গার গম্মা ক্যাম্প, পিছনে যে পথ দিয়ে নেমে এসেছি সেই হিমবাহ, এই হিমবাহ ধরেই আমরা নেমে এসেছি। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আমরা এই গ্যাপিং দিয়ে চলে এসেছিলাম, এই গ্যাপিং দিয়ে। যেহেতু পাসের ওপর কোনো সেলিব্রেশন করা যায়নি, পোটাররা করতে পারেনি, অতএব পাসের নিচে এই 16 তারিখে একটি ফটো সেশন হলো। সবাই মিলে সম্মিলিত একটি ফটো তুলে আমরা আবার আজকে নামতে শুরু করব। নেমে যাওয়া পথ এই লুঙ্গার গংমা হিমবাহ আস্তে আস্তে চলে যাবে সেই লুঙ্গার গংমা নালায়। দেখা, একবার করে দেখা যে সেই হিমবাহ, আমরা এই গ্যাপ থেকে নেমে আসার পর এই ঢাল দিয়ে নামছি, এই রেখা, এই ঢালে রোপ লাগিয়ে বেরিয়ে চলে এসেছি। এটুকু কিন্তু হাত ধরাধরি করে নেমেছিলাম, পরেরটুকু কিন্তু রোপ লাগিয়ে দিয়ে আমরা চলে আসি। বিপজ্জনক আছে, কিন্তু হার্ড আইস, আমাদের খুব অসুবিধা হলো না। আমরা নেমে চলেছি এই লুঙ্গার গংমা হিমবাহ ধরে নালার দিকে। বরফ শেষ, মরিন জোন। এক সময় পৌঁছে যাই লুঙ্গার গংমা নালায়। সঙ্গের সাথীরা 10টা বাজে তখনই তাঁবু ফেলে দিয়েছে, কিন্তু বললাম তা তো হবে না, তোমাদেরকে বলা এই নালা পারে সেই সঙ্গমে আমরা থাকবো। আবার এই তাঁবু তুলে নেয়া, এগিয়ে চলা। আমরা এই মুহূর্তে যাচ্ছি লুঙ্গার গংমা সেই নালা ধরে। দুদিকের গিরিশিরায় প্রকাম্বিন যুগের ক্ষয়িষ্ণু শিখররাজি। আমরা পৌঁছে গেছি লুঙ্গার গংমা পারিচু কনফ্লুয়েন্স। এই দূরে দেখা যাচ্ছে দুটোর সঙ্গম। আমরা এখানে শিবির স্থাপন করি। পরের দিন আমরা একটু 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি সেই সঙ্গমে। আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে পারিচু নালা, এগিয়ে গেছে সেই পারাংলার দিকে। পারাংলা শুধু নয়, অল্প খানিকটা এগিয়ে গেলেই আছে টগলিংলা। খুব সম্ভবত 2012তেই, আমি পরের দিকে ছবি দেখাচ্ছি, অ্যারেড মাউন্টেনিয়ারিংয়ে দেবাশিস বর্ধনরা, তারা ওই কিয়াটোগ্রাম হয়ে কিন্তু এই পথে এসেছিলেন টগলিংলা হয়ে। শেষের দিকে সে ছবি আমি দেখাবো। আমি এখানে কিন্তু আর দিন হিসেবে দেখাচ্ছি না। আমরা পারিচু নালা ধরে, ওই যে বললাম লজেন্সের র্যাপার, ফ্রুটির কৌটো আর ঘোড়ার পদচিহ্ন, এই ধরে আমরা কিন্তু এগিয়ে চলেছি। সেই সুন্দর ঢুকবো, অদ্ভুত দৃশ্য, এক এক পাহাড়ের এক একটা স্ট্রাকচার। কখনো বা দিনের শেষে রক্তিম শিখররাজি, আর দুপাশের রক ক্লিফট হাজার হাজার বছর ধরে ক্ষয়ে ক্ষয়ে পাথরের এই আকৃতি। বলছিলাম আপনার পথ নিশ্চিন্ত, কোন টুরিস্ট এজেন্সি তারা ফরেনারদের নিয়ে এসছে পারাংলা নিয়ে যাবে, নিশ্চিন্তে এ পথ দিয়ে এগিয়ে যাওয়া। আর দুদিকের সেই বিভিন্ন স্ট্রাকচার পর্যবেক্ষণ করা।
সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। একদিকে ইতিহাস তৈরির সেই প্রবণতা, ইয়াঞ্জিদিয়ান ইতিহাসের পাতায় চলে যাওয়া সেই অভিযানের আজ সম্পূর্ণ করেছি। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছেন যে পারেচুকে ক্রস করব, ম্যাপ অনুসারে এইখানে একটি গ্যাপ আমরা দেখেছি, সেই গ্যাপটি হবে দুদানের গ্যাপ। ফলে আমরা যা বলছিলাম যে এই গ্যাপটি দুদানের গ্যাপ। এর বাঁদিকে আছে সুন্দর, এইখানে সুন্দর গ্যাপ, এর বাঁদিকেই আছে সেই সোমবাড়ি থেকে আসা নালা। আমরা আর এ পথে অগ্রসর হব না। দেখলাম সুমরদ সেই কেওয়ার্ড আর প্রশস্ত প্রান্তর, সেখানেও ফরেনারদের তাঁবু ভর্তি, সুন্দর ক্যাম্পিং গ্রাউন্ড। আমরা প্রায় সোমবাড়ি ঢুকে পড়েছি। ঘোড়ার দল এরা এসছে করজক থেকে ঘোড়া নিয়ে। আবার এগিয়ে চলা ধূসর প্রান্তরে, কিন্তু বৈচিত্র্যের কোনো অভাব এই প্রান্তরে নেই। হঠাৎ মাঝ রাস্তায় দেখলাম পাথর ঘিরে এই জায়গা। স্থানীয় যারা টুরিস্ট পার্টি এসেছিল তাদের সঙ্গে যে স্থানীয়রা ছিল তারা বলছে এখানে ইয়ক ফার্মিং সেন্টার, ইয়কের প্রযোজন হয় পাথরের গায়ে গিরগিটি। কখনো বা গিরিশিরার কোল দিয়ে ছুটে যাচ্ছে বন্য গাধা। এক সময় পারেচুকে দেখা মিলল, এই সোমবাড়িকে দেখা মিলল, এবং তার তীরেই আমরা একটা দিন থেকে যাব। সোমবাড়ির তীর, এখান থেকে তাঁবু গুটিয়ে আমরা সোমবাড়ি ধরে আজকের দিকে এগোবো করজক গ্রামের দিকে। সোমবাড়ির জলে তখন হাঁসের দল। এবারে বৈচিত্র্যে ভরা বৃষ্টিনন্দন মন খুশি করা দৃশ্য এই সোমবাড়ির তীরে। নীল আকাশে মেঘের ভেলা, আর তার প্রতিচ্ছবি সোমবাড়ির জলে। খানিক বিশ্রাম, আবার এগিয়ে চলা। এক সময় ঢুকে গিয়েছিলাম করজকের প্রান্তে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে করজক গ্রাম। করজক এখন খুব আধুনিক হয়ে গেছে। বিভিন্ন হোটেল, তাঁবু, রং বেরঙের গাড়ি, বিদেশিদের আনাগোনা। চেয়েছিলাম করজকে একটা দিন থাকবো, কিন্তু সঙ্গের যারা সাথী তারা দুটি গাড়ি দেখে ফেলেছে। আজই আমরা রাত্রির মধ্যে পৌঁছে যেতে চাইছি লে। যাত্রাপথে শেষবারের মতো সোমেমরি প্রান্তর। আমরা যে অভিযানটা করে এলাম, সেই অভিযানে যে দুদাং বলে যে জায়গাটি, মানে লুঙ্গার গঙ্গা আর পারিচুর যে সঙ্গম, সেইখান থেকে 3টি গিরিপথ। স্পিতির লাদারচায় অতীতে ট্রেড ফেয়ার হতো। সেই বাণিজ্য মেলায় লাদাখ, চীন থেকে লোকেরা আসতো। তো এইখানে 3টি গিরিপথকে আমরা দেখতে পাবো। ডান দিকের গিরিপথ এটি টগলিংলা। এই টগলিংলা অতিক্রম করে সম্ভবত 2012 সালে এরেড মাউন্টেনারিং এর দেবাশিস বর্ধনরা ওরা শুরু করেছিলেন কিয়াটো গ্রাম থেকে, টগলিংলা হয়ে পৌঁছে গিয়েছিলেন এখানে। আর দ্বিতীয় যে নালা, সেই দ্বিতীয় নালা, এই দ্বিতীয় নালা হচ্ছে পারাংলার পথ। এই পারাংলার পথে পৌঁছে যাওয়া যায় কিবের। সর্বশেষে বাঁদিকের 3 নম্বর নালা। আপনি খেয়াল করে দেখুন যে কিয়াটো গ্রাম হচ্ছে
কঞ্জুমলার পর কাজা আরো পর, আরো দূর ডাবই পৌঁছানোর সংক্ষিপ্ত যে পথ, সেই পথটি হচ্ছে ওই ইঞ্জিনিয়ার, যেটা ক্রস করে আমরা ডাবই পৌঁছানো যায়। অতএব একটা কাজ, যে কাজটা জন্যেই এত বছর ধরে এই ইয়ানজি দিয়ে গিরিবর্ত অসম্পূর্ণ, আমরা পৌঁছে গিয়েছিলাম সেই লে শহরে। এই বাস স্ট্যান্ডে হঠাৎ করে আমাদের দেখা দুটি সুমোওয়ালা, যারা আমাদেরকে ছেড়েছিল কাজায়, তারা আমাদেরকে নিয়ে যাবে। দেরি না করে আমরা কিন্তু ওদের গাড়িতে চেপে পড়লাম। রূপসু স্মৃতি সংযোগ করার যে সংক্ষিপ্ততম পথ ইয়ানজি গিরিবর্ত, যেটা ইতিহাসের পাতায় চলে গেছে, তাকে বাস্তবায়িত হলো এই 2012 আমতলা উন্নয়নের ইয়ানজি গিরিবর্ত লিঙ্ক এক্সপিডিশনে। আমরা মানালিতে এসে সেই অভিযান সম্পূর্ণ করি। অনেকক্ষণ ধরে আপনারা যারা ফেসবুক লাইভের হিমালয় প্রেমীরা অমূল্য সময় দিয়েছেন, এবং আপনাদেরকে কোনো উত্তরই আমি দিতে পারিনি। বয়স অনেক হয়ে গেছে দাদা, আর করোনা যেভাবে আটকেছে, আর হবে কিনা আমার সন্দেহ আছে। আর লাইভের ব্যাপার, নামে একটা অভিযান এখনো কোথাও দেখানো হয়নি। অবশ্য আমার মনে হয় আগামী সপ্তাহে হয়তো হতে পারে, কোথাও সেভাবে যোগাযোগ হচ্ছে। ধন্যবাদ। কারো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারে। দীপঙ্কর দা, অসংখ্য ধন্যবাদ পুরো প্রোগ্রামটা দেখার জন্য। আর আপনার সঙ্গে বলি, সবাই যে আমার শেরপার নাম গ্যালজিন বারবার শুনছিলেন, দুঃখজনক ভাবে ও আজ কিন্তু আর বেঁচে নেই, মারা গেছে। আমি তার স্মৃতিতে দুঃখ জানালাম। আমার বহুত অভিযানের সাক্ষী, বহুত অভিযানের সাক্ষী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে অভিযান শেষ করলাম। দাদা ধন্যবাদ, আপনি এত সুন্দর মানে এত অসাধারণ ভাবে আপনি জিনিসটাকে বলেছেন কি আমরা মানে কোনো প্রশ্ন নেই, এত সুন্দর ভাবে আপনি বলেছেন, এত অসাধারণ প্রশ্ন ভাবে বলতে আপনি পারেন, আমি জিনিসটা, উত্তর দিতে পারি, প্রশ্ন বলে উত্তর দিচ্ছেন। সেরকম কোনো প্রশ্নটা আসেনি, যতগুলো প্রশ্ন আসছিল আপনি এত মানে এত অসাধারণ ভাবে বুঝেন জিনিসটা, মানে কোনো ডাউটই থেকে গেল না। আমরা এতগুলো লাইভ দেখেছি কিন্তু এত সরল ভাষায় এতে জিনিসটাকে এরকম ভাবে বোঝানোটা খুব কম লোক এরকম পারে। সেটা আপনি যেভাবে বুঝেছেন সত্যি অসাধারণ। এটা আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে এই ফেসবুক লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। तो ये थे हमारे तपन दा। और मैं आपको बता दूं, कल हमारा एक फेसबुक लाइव है जो कि बिल्कुल जैसे हम लोग हमेशा कोशिश करते हैं कि आप लोगों के लिए कुछ अच्छा और बिल्कुल यूनिक तरीके का फेसबुक लाइव लेकर आए, बिल्कुल नए नए सब्जेक्ट को लेकर आए। तो कल का हमारा जो फेसबुक लाइव है वो बहुत ही असाधारण है, बिल्कुल नए तरीके का है। यहाँ पे आइस क्लाइंबिंग इन इंडिया, आइस वॉल क्लाइंबिंग इन इंडिया, ये सब्जेक्ट है हमारा कल का। और वो बहुत ही एक यूनिक तरीके का है। और लास्ट सैटरडे का एक हमारे एक माउंटेनियर थे निहारदा, उनके लिए वंदना दी ने एक मैसेज भेजा था जो हम तकनीकी खराबी के कारण चला नहीं पाए थे। तो आज मैं कोशिश करता हूँ कि मैं उस मैसेज को वंदना दी का चला सकूँ। तो
दोस्तों कल का हमारा जो फेसबुक लाइव है वो सुकृत गुप्ता जी करेंगे, और ये लाइव का जो सब्जेक्ट है बहुत ही बिल्कुल इस तरीके का लाइव अभी तक हुआ नहीं है। सुकृत एक बहुत ही जाने माने हमारे इंडिया में एक एडवेंचर स्पोर्ट्स के लिए काम करते हैं, और वो एक मीडिया कोऑर्डिनेटर भी है एडवेंचर स्पोर्ट्स के लिए। तो कल उनका आइस क्लाइंबिंग इन इंडिया के ऊपर में फेसबुक लाइव है, तो कल जरूर देखें, क्योंकि ये बिल्कुल बहुत ही अपने तरीके का अनोखा प्रोग्राम है। और हम इंस्टीट्यूट ऑफ एक्सप्लोरेशन में कोशिश करते हैं कि जैसे बाकी फेसबुक लाइव होते हैं उस तरीके का नहीं करके कुछ यूनिक दे सके, ताकि आप जो अपना समय हमारे इस फेसबुक लाइव में आते हैं, यहाँ पर आने पर आपको कुछ बिल्कुल अनोखा और बिल्कुल नए तरीके का आपको फेसबुक लाइव मिले, आप कुछ आपके लाइफ में आपके कुछ नॉलेज में ऐड ऑन हो। तो कल आप देखना ना भूलें हमारे इस फेसबुक लाइव को, और इसके बाद वाले एक वीकेंड में भी जो हमारा फेसबुक लाइव है वो भी बहुत ही ज़बरदस्त होने वाला है। और उस फेसबुक लाइव के बारे में मैं आपको बताऊं तो वो है ये हमारा जो अगला फेसबुक लाइव जो होगा 25 जुलाई को, वो बेस जंपिंग के ऊपर में होगा, जिसे साजिद चोगले जी करेंगे। और ये भी बिल्कुल अपने तरीके का, क्योंकि अभी तक जितने भी इस लॉकडाउन में हमारे फेसबुक लाइव हुए हैं उसमें बिल्कुल भी आइस क्लाइंबिंग या फिर ऐसे एक बेस जंपिंग और इस तरीके के सब्जेक्ट का बहुत ही कम हुआ है। तो आप ज़रूर इसे देखें और अपने दोस्तों में, अपने रिश्तेदारों में ये फेसबुक लाइव के बारे में बताएं, ताकि वो भी इस बिल्कुल यूनिक फेसबुक लाइव को देख सके। तो कल वापस आपसे मुलाकात होगी रात को 8 बजे, और देखना ना भूले कल हमारा आइस क्लाइंबिंग इन इंडिया सुकृत गुप्ता जी के द्वारा। तब तक के लिए आपसे मैं विदा लेता हूँ। धन्यवाद।